হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, সেটা আমরা পড়ছিলাম। অলরেডি দুটো ক্লাস আমাদের প্রোভাইড করা হয়ে গেছে, যেখানে আমরা মোটামুটি 70% পর্যায় সারণীর কিন্তু কমপ্লিট করে দিয়েছি দুটো ক্লাসে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। পর্যায় সারণী এমনই একটা চ্যাপ্টার যেটা হচ্ছে কেমিস্ট্রি, তোমরা বলতে পারো কেমিস্ট্রি একটা প্রাণ কেন্দ্র, কেমন। এবং পর্যায় সারণী যদি তোমাদের ভালো করে বোঝা থাকে, সেটা তোমাদের ভবিষ্যতে অনেকটা কাজে দেবে। যারা সায়েন্স নিয়ে পড়বে, সেই এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 11-এ গিয়েও কিন্তু আছে, তাই না? সেটাও তোমাদের কাজে দেবে। প্লাস পর্যায় সারণী বোঝা থাকলে কেমিস্ট্রির অনেক জায়গা, অনেক রিয়াকশন বলো বা অনেক প্রপার্টিজ, সেগুলো যখন তোমরা পড়বে উঁচু ক্লাসে গিয়ে, সেখানে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, যারা আগের দুটো ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা পোর্শন, যে জায়গা থেকে আমাদের মেনলি প্রশ্ন আসে, মাধ্যমিকে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বিভিন্ন ট্রেন্ডের প্রশ্ন, যে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নাইজেশন শক্তি বলতে পারো বা তড়িৎ ঋণাত্মকতা, সেইগুলো পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর কিরকম ভাবে পরিবর্তিত হয়, বিভিন্ন রকমের তোমাদের পরমাণু দিয়ে দেবে বা আয়ন দিয়ে দেবে, এবং সেগুলোকে তোমাকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে এরকম ভাবে সাজাতে হবে। তাহলে সেগুলো আমরা তো করবো, তার আগে আমাদের বেসিক যে কনসেপ্ট সেগুলো কিন্তু বুঝে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য পর্যায় সারণী হচ্ছে যে এমন একটা চ্যাপ্টার যেখানে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে 100% সঠিক করে আসতে পারবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করব। আজকে আমাদের প্রথম যেটা বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে পর্যাবৃত্তি। কেমন? পর্যাবৃত্তি, এবং তার সঙ্গে আমরা দেখবো পর্যায়গত ধর্ম। ওকে, পর্যায়গত ধর্ম এটা কি? এটা হচ্ছে যে আমরা যদি পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে দেখি, পিরিয়ডিক টেবিলে আমরা তোমাদের বলেছিলাম যে মেন্ডেলিফের যেটা পর্যায় সারণী, মেন্ডেলিফ যেটা তৈরি করেছিলেন এবং পরে সংশোধন করা হয়েছিল নিষ্ক্রিয় মৌলগুলো যোগ করার পর, সেখানে মেন্ডেলিফের ক্ষেত্রে পর্যায় কটা ছিল বলতো? পর্যায় বলেছিলাম আমরা 7টা পর্যায়। যেটা লং ফর্ম পিরিয়ডিক টেবিল সেখানেও 7টা ছিল, 7টা পর্যায়, সেটা কিন্তু কোনো রকম ভাবে পরিবর্তন হয়নি। আর শ্রেণী কটায় ছিল? শ্রেণী আমাদের মেন্ডেলিফের ক্ষেত্রে 8টা ছিল, পরে সংশোধন করে নিষ্ক্রিয় মৌলগুলো যোগ করার পর সেটা 9টা হয়ে যায়। পরবর্তীকালে দীর্ঘ মানে আমাদের লং ফর্ম পিরিয়ডিক টেবিল যেটা, সেটাতে আমাদের লং ফর্ম পিরিয়ডিক টেবিলে আমাদের 7টাই পর্যায় ছিল, কিন্তু শ্রেণী আমাদের 18টা হয়ে যায়। এবার পর্যায় বরাবর, এই পর্যায় বরাবর বা এই নিচের দিকে শ্রেণী বরাবর এদিকে আমাদের কি হয়, কিছু কিছু প্রপার্টিজ রয়েছে, সেগুলো কিন্তু পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ক্ষেত্রে কিছু কিছু ধর্ম বাড়ে বা কিছু ধর্ম কমে। নিচের দিকে যদি আমরা যাই, তাহলে কিছু কিছু প্রপার্টিজ আছে সেগুলো কিন্তু বাড়ে বা কমে। ওকে, তাহলে আমরা পর্যায় সারণীর ক্ষেত্রে যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই বা শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামি, তাহলে মৌলগুলো ধর্মগুলো পরিবর্তিত হয়। সেই ধর্মগুলোকে আমরা বলবো পর্যায়গত ধর্ম। যেমন একটা মানে নির্দিষ্ট ট্রেন্ড অনুযায়ী পরিবর্তিত হয়, নির্দিষ্ট ট্রেন্ড অনুযায়ী পরিবর্তিত হয়। কেমন? ধরো দেখা গেল কোন একটা ধর্ম শ্রেণী বরাবর বাড়ছে, তো বাড়ছে, তাহলে 1 নম্বরে হয়তো পর পর নিচের দিকে বাড়ছে। কোন একটা ধর্ম হয়তো শ্রেণী বরাবর কমছে, পর্যায় বরাবর দেখা গেছে কোন একটা ধর্ম হয়তো ডান দিকে বাড়ছে, হয়তো জারণ ধর্ম ডান দিকে বাড়ছে, ওকে, বা বিজনন ধর্ম ডান দিকে কমছে। তাহলে কিছু কিছু ধর্ম রয়েছে যেগুলো পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে পরিবর্তিত হয়, নির্দিষ্ট নিয়ম অনুসারে পরিবর্তিত হয়, মানে হয় বাড়ে বা কমে। ওকে, এই যে ধর্মগুলোর কথা বলছি, সেই ধর্মগুলোকে আমরা বলবো পর্যায়গত ধর্ম। এবং এই যে নির্দিষ্ট নিয়ম অনুসারে মৌলগুলোর বৈশিষ্ট্য বা ধর্মগুলো পরিবর্তিত হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে, হয় বাড়ছে বা কমছে, এই যে ঘটনা, সেটাকে বলা হয় পর্যাবৃত্তি। ওকে, পর্যাবৃত্তি, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট বা পিরিয়ডিসিটি বলা হয়। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে পরমাণুর ব্যাসার্ধ হতে পারে, তড়িৎ ঋণাত্মকতা হতে পারে, আয়নাইজেশন শক্তি হতে পারে, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর কিন্তু বদলায়, হয় বাড়ে বা কমে, এরকম আমরা দেখতে পাই। ওকে, তাহলে এই যে ধর্মগুলোর কথা বলছে সেগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম। এবার সবগুলো সমস্ত প্রপার্টিজ কি পিরিয়ডিক টেবিলে ওই পর্যায় বরাবর গেলে হয়তো বাড়ছে বা কমছে, বা শ্রেণী বরাবর বাড়ছে বা কমছে, এটা কি হয়? হয় না। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, মানে তারা কিন্তু কোনোভাবেই পর্যায়গত ধর্ম আমরা বলতে পারবো না। যদি আমরা দেখি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ওকে, নির্দিষ্ট নিয়ম নেই যে পর্যায় বরাবর হয়তো বাড়বে, ডান দিকে মৌলগুলো দেখবো বাড়ছে, বা নিচের দিকে বাড়ছে বা কমছে, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম কিন্তু নেই। যেমন ধূমকেতু কখনো আসলো ক বছর পর, কখনো আবার অনেক বছর পর আসলো, 10 বছর পর, কখনো আসলো 20 বছর পর আসলো, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। সেরকম তেজস্ক্রিয়তা, এটা কিন্তু কোনো পর্যায়গত ধর্ম নয়। তোমাকে প্রশ্ন দেবে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পর্যায়গত ধর্ম নয়? নিয়ে পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে দিল, ইলেকট্রন আসক্তি দিয়ে দিল হয়তো, তারপর তোমাকে আয়নাইজেশন শক্তি দিয়ে দিল, আর একটা হয়তো দিল তেজস্ক্রিয়তা। তাহলে মনে রাখবে তেজস্ক্রিয়তা এটা কোনো পর্যায়গত ধর্ম কিন্তু নয়। নেক্সট চুম্বকত্ব
বা চুম্বকের ধর্মটা কেমন, চুম্বকত্ব ধর্ম লিখবো আমরা সোজা কথায়, চুম্বকত্ব ধর্ম। চুম্বকত্ব ধর্ম এটাও কিন্তু কোনো কি হবে না, এটাও কিন্তু কোনো পর্যায়গত ধর্ম হবে না। এছাড়া আমরা ক্লাস এইটে পড়েছিলাম যে কার্বনের রূপভেদ দেখতে পাওয়া যায়, হীরক, গ্রাফাইট, মানে কিছু কিছু নিয়তাকার এবং কিছু কিছু অনিয়তাকার রূপভেদের কথা আমরা পড়েছিলাম। ওকে, এবং প্রকৃতিতে কিছু কিছু মৌল রয়েছে, কার্বন ছাড়াও সালফার রয়েছে, তারা কিন্তু একাধিক রূপে প্রেজেন্ট থাকে, প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে যে সমস্ত মৌল একাধিক রূপে প্রকৃতিতে পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো তাদের রূপভেদ, এবং এই ধর্মটাকে আমরা বলবো কি, অ্যালোট্রপি বা বহুরূপতা। বহুরূপতা বহুরূপতা এই যে প্রপার্টিজ এর কথাগুলো বললাম, এই প্রপার্টিজ গুলো কোনোভাবেই কিন্তু পর্যায়গত ধর্ম নয়, মানে পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর বাড়বে বা কমবে এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কোনো নিয়ম ছাড়াই কিন্তু এই ঘটনাগুলো কোনো মৌলের ক্ষেত্রে দেখা যায়, কারো ক্ষেত্রে দেখা যায় না। বোঝা গেল? এরপর আমরা আসবো এক এক করে আমাদের যে ধর্মগুলো, পর্যায়গত ধর্মগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমাদের পড়তে হবে, সেই পর্যায়গত ধর্মগুলো নিয়ে আমরা কিন্তু এক এক করে ডিসকাস করব। প্রথমে আমরা যদি দেখি সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর ব্যাসার্ধ মানে পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আমরা দেখব। ওকে, তাহলে আমরা হেডিং করব পারমাণবিক ব্যাসার্ধ। যে কথাগুলো আমি বলছি সেগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। অনেক জিনিস হয়তো আমি এখানে লিখে দিচ্ছি, যেগুলো লিখছি না সেগুলো তোমরা যদি জানতে চাও তাহলে সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে পারো। ওকে, যদি মনে রাখতে চাও, মনে রাখতে পারলে ভালো, আর না মনে রাখতে পারলে আমি যেগুলো লিখছি সেগুলো লিখে নিতে পারবো, তার পাশাপাশি যেগুলো বলছি সেগুলো তোমরা কিন্তু লিখে নিও, নোট ডাউন করে নিও, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। ওকে, দেখো পারমাণবিক ব্যাসার্ধ মানে কোন একটা মৌলের একটা বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াসের যদি আমরা কেন্দ্র ধরি, সেই কেন্দ্র থেকে একদম বাইরের যে কক্ষপথ ইলেকট্রন রয়েছে সেই কক্ষপথে যেটা দূরত্ব। বিচ্ছিন্ন পরমাণু মানে ফ্রি স্টেটে রয়েছে, মুক্ত অবস্থায় রয়েছে কোন একটা পরমাণু। ধরো ক্লোরিন হচ্ছে Cl2 অণু হিসেবে থাকে, পরমাণু হিসেবে পাওয়া যায় না, মুক্ত অবস্থায় পাওয়া যায় না। অক্সিজেন O2 হিসেবে থাকে, পারমাণবিক অক্সিজেন O হিসেবে কিন্তু আনস্টেবল থাকে না। কিন্তু আমরা এখানে যখন পারমাণবিক ব্যাসার্ধের কথা বলবো তখন আমরা ধরে নেব কোন একটি প্রসম পরমাণু এবং বিচ্ছিন্ন পরমাণু। প্রসম বিচ্ছিন্ন পরমাণু ধরলাম। ধরো আমি একটা পরমাণু নিয়েছি, এই পরমাণুর মধ্যে মাঝখানে রয়েছে নিউক্লিয়াস রয়েছে এবং এখানে একটা কক্ষপথ রয়েছে। এই কক্ষপথে ধরো একটা বা দুটো একাধিক ইলেকট্রন থাকতে পারে। ওকে, একাধিক ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের মাঝে যেটা দূরত্ব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। যদি দেখা যায় যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের বাইরে আর একটা প্রথম কক্ষপথ, তারপর 2 নম্বর কক্ষপথ, তারপরে আমাদের 3 নম্বর কক্ষপথ রয়েছে, তাহলে সর্বনিম্ন কক্ষপথে একটা হোক, দুটো হোক, এক বা একাধিক ইলেকট্রন রয়েছে। মেন কথা হচ্ছে বাইরের ইলেকট্রন বাইরের কক্ষ হতে হবে যেখানে ইলেকট্রন থাকবে। দেখা গেল এরপরেও তো আরো কক্ষপথ আছে হয়তো, কিন্তু সেখানে ইলেকট্রন নেই, তাহলে সেটা আমরা ধরবো না। সব থেকে বাইরের ইলেকট্রন যুক্ত কক্ষপথ, ইলেকট্রন আছে এরকম সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রন থেকে আমরা পরমাণু নিউক্লিয়াসের যদি আমরা দূরত্ব দেখি সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তাহলে কোন একটি বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে শুরু করে সেই পরমাণুর ইলেকট্রন রয়েছে, এক বা একাধিক ইলেকট্রন রয়েছে, এরকম সর্বনিম্ন কক্ষের দূরত্বকে আমরা বলবো, নিউক্লিয়াস থেকে ওই সর্বনিম্ন কক্ষের যেটা দূরত্ব সেটাকে আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ। এবার তোমাকে যদি বলি যে পারমাণবিক ব্যাসার্ধ কি সোজা ভাবে আমরা বের করতে পারবো? কোনোভাবে পারবো না। তার কারণ বিচ্ছিন্ন পরমাণু একটা আলাদা করে স্বতন্ত্র একটা ইন্ডিভিজুয়াল একটা অ্যাটম, সেই অ্যাটম কিন্তু আমরা পাই না। বেশিরভাগই ক্ষেত্রে অণু হিসাবে থাকে, পরমাণু হিসাবে কিন্তু প্রেজেন্ট থাকে না। তাই জন্য কিন্তু আমরা সহজে কোনো একটা মৌলের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বের করতে পারবো না। এছাড়া পারমাণবিক ব্যাসার্ধ যেগুলো সেগুলো আমরা পিকোমিটার বা ন্যানোমিটার বা অ্যাংস্ট্রমে বের করি। এত কম, একদমই কম। ওকে, 10⁻⁻12 মিটার বা তার অর্ডারে থাকে, এত কম। তাহলে এত কম পারমাণবিক ব্যাসার্ধ পরমাণুগুলোর আকার হয় সেগুলো অত সহজে কিন্তু বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে বের করা সম্ভব নয়। এক হচ্ছে পরমাণুর আকার অনেকটাই ছোট, বিচ্ছিন্ন আলাদা করে পরমাণু পাওয়া যায় না, সেটা একটা কারণ। বিচ্ছিন্ন আলাদা করে পরমাণু কিন্তু পাওয়া যায় না বা প্রকৃতিতে অস্তিত্ব নেই, সেই অণু হিসেবে থাকে। তাই জন্য কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ সহজে আমরা ডাইরেক্টলি বের করতে পারি না। ওকে, তাহলে নিয়ম আমাদের কিভাবে বের করতে হবে? বের করার জন্য নিয়ম রয়েছে। আমরা এই নিয়মগুলোর মধ্যে একটু একটু করে দেখে নেব যাতে করে আমাদের উচ্চ ক্লাসে গিয়ে একটু সুবিধা হয়। 3 ধরনের পারমাণবিক ব্যাসার্ধ আমাদের পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে। এক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ মানে তোমরা সমযোজী আইনও এগুলো হয়তো ক্লাস 8 একটু পড়েছো। সমযোজী যৌগের ক্ষেত্রে কি হবে? দুটো পরমাণু আসবে, দুটো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন দেবে, এ একটা দিল, এ একটা দিল, বা এও দুটো দিল, এও দুটো দিল।
নিয়ে ওই ইলেকট্রন জোড় গঠন করবে, নিয়ে দুটো পরমাণু সমানভাবে ব্যবহার করবে, নিয়ে সেই যে বন্ধন সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এবং এভাবে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে সমযোজী যৌগ। যেমন আমরা দেখেছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, আর একটা হাইড্রোজেন পরমাণু, সেটা বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এই দুটো মিলিয়ে ইলেকট্রন জোড় তৈরি হবে, যেটা এই দুটো পরমাণু এবার এই হাইড্রোজেন ব্যবহার করবে এবং এই হাইড্রোজেনও কিন্তু ব্যবহার করবে। ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা আঁকি, ক্লোরিনের ক্ষেত্রে আমি তোমাদের সমযোজী বন্ধনকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 বাইরের কক্ষে 7টা ইলেকট্রন থাকে ক্লোরিনের ক্ষেত্রে। এই ক্লোরিন আর একটা ক্লোরিন আঁকছি যেখানে আমাদের 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন থাকবে। এবার যখন সমযোজী বন্ধন হবে তখন এই দুটো মিলে একটা ইলেকট্রন জোড় হবে, সেই ইলেকট্রন জোড়কে এই ক্লোরিনে ব্যবহার করবে। ওকে, এই ক্লোরিনে ব্যবহার করবে ইলেকট্রন জোড়টাকে, এবং এই ইলেকট্রন জোড়টাকে এই ক্লোরিনে কিন্তু ব্যবহার করবে। তাতে হবে কি, এই ক্লোরিনের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। ওকে, বাইরের কক্ষে আমাদের 8টা ইলেকট্রন হয়ে যাবে, এই কক্ষেরও কিন্তু বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। ওকে, তাহলে এগুলোকে আমরা সমযোজী বন্ধন জানি। এবার সমযোজী ব্যাসার্ধর ক্ষেত্রে কি হয়? সমযোজী ব্যাসার্ধ মানে ধরো এখানে একটা অণু রয়েছে, সমযোজী অণু রয়েছে, এই একটা সমযোজী অণুর ক্ষেত্রে সমযোজী মানে বন্ধন অংশগ্রহণ করেছে, তাহলে বন্ধনে যদি অংশগ্রহণ করে তাহলে পরমাণু দুটোর মধ্যে ওভারল্যাপিং হবে, এরকম নয় ভেতরে ঢুকে থাকবে, কিছুটা ওভারল্যাপিং হয়েছে, যে বন্ধন তৈরি হয়েছে, ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, মানে ল্যাপিং হবে, ওভারল্যাপিং হবে। তাহলে এখানে একটা মানে আমাদের সমযোজী অণু রয়েছে, এখানে একটা অণু রয়েছে, মাঝে যে ডিসটেন্সটা হচ্ছে মানে মাঝে আমরা এরকম ভাবে ড্র করব, এটার কেন্দ্র হচ্ছে এইটা, এটার কেন্দ্র হচ্ছে এইটা। তাহলে এইটুকু যে ডিসটেন্স কেন্দ্র থেকে এই মাঝের এই জায়গাটা, বা এই দিক থেকেও বলতে পারি, এটা যদি মানে আমাদের কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই কেন্দ্র থেকে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। ওকে, সমযোজী ব্যাসার্ধ। ধরো দেখা গেল যে আমাদের এই নিউক্লিয়াস থেকে, এই নিউক্লিয়াসটা মানে কেন্দ্র থেকে এতটা পর্যন্ত দেখা যাচ্ছে, আমি উপরে দেখাচ্ছি, হয়তো দুটো নিউক্লিয়াসের মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে আমার 0.74 অ্যাংস্ট্রম। ওকে, পুরোটা দুটো মানে সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে এমন দুটো মানে পরমাণু, সেই পরমাণু দুটির নিউক্লিয়াসের মাঝে দূরত্ব হচ্ছে 0.74 অ্যাংস্ট্রম। তাহলে সমযোজী ব্যাসার্ধ কি হবে? মানে দুটো সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে এমন অণুর দুটো পরমাণু নিউক্লিয়াসের মাঝে যেটা দূরত্ব সেটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, অর্ধেক করতে হবে, তাহলে সমযোজী ব্যাসার্ধ পাবো। তাহলে সমযোজী ব্যাসার্ধ এক্ষেত্রে কত হবে? এখানে আমাদের হয়ে যাবে 0.74 কে, 0.74 কে আমাদের 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 0.37 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে এই দুটো যে দূরত্ব বলছি আমরা, এই পরমাণুর মানে কেন্দ্র এবং এই পরমাণুর কেন্দ্র, দুটো কেন্দ্রের মাঝে দূরত্ব, মানে এটা হচ্ছে আন্ত নিউক্লিয় দূরত্ব। আন্ত নিউক্লিয় দূরত্ব মানে দুটো নিউক্লিয়াসের মাঝখানে দূরত্ব। ওকে, তাহলে এই দূরত্বটাকে আমরা বলতে পারবো, এই যে দূরত্বটা আমরা করছি দুটো নিউক্লিয়াসের মধ্যে, সেটা হচ্ছে আন্ত নিউক্লিয় দূরত্ব। কেমন? এটা লিখতে পারি আমরা আন্ত নিউক্লিয় দূরত্ব। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে সমযোজী ব্যাসার্ধ কাকে বলে, তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ কোন পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস দুটির মাঝের দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। ওকে, সমযোজী বন্ধনে আবদ্ধ কোন পরমাণু, দুটি পাশাপাশি অবস্থিত দুটি পরমাণু, কেমন সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু নিউক্লিয়াসের মাঝের দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ, তাই না? তাহলে অর্ধেক করে কিন্তু আমরা সমযোজী ব্যাসার্ধ যেটা সেটা বের করতে পারি। 2 নম্বর যেটা ব্যাসার্ধ হবে, 2 ধরনের ব্যাসার্ধ হয়, সেটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ। ওকে, মোট তিন ধরনের ব্যাসার্ধ হয়, একটা হচ্ছে সমযোজী, 2 নম্বর হচ্ছে ধাতব ব্যাসার্ধ, 3 নম্বর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ওকে, ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তো এটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। ওকে, কোভ্যালেন্ট রেডিয়াস এটা বার করলাম আর, ওকে, এই আরটা বার করলাম আমরা মানে কোভ্যালেন্ট রেডিয়াস। ধাতব ব্যাসার্ধ মানে হচ্ছে মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াসের ক্ষেত্রে কি হয়, দুটো পরমাণুর মধ্যে এরকম সমযোজী বন্ধন তো থাকে না, তাহলে তারা দূরে দূরে থাকে, মানে এভাবে টাচ করে আছে, হয়তো দুটো মেটালিক পরমাণু দূরে দূরে আছে। এই দুটো পরমাণুর নিউক্লিয়াসের মাঝে যেটা দূরত্ব, তার হাফ ডিসটেন্স যেটা, তার হাফ যে ডিসটেন্স, এই হাফ ডিসটেন্সটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ধাতব রেডিয়াস। ওকে, ধাতব ব্যাসার্ধ। তাহলে ধাতব ক্লাসের মধ্যে থাকা পাশাপাশি দুটি পরমাণুর নিউক্লিয়াসের মাঝে যেটা দূরত্ব তার অর্ধেককে বলা হয় কি, তার অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। যেহেতু পুরোটা হচ্ছে 2r, এই পুরোটা তার অর্ধেক হচ্ছে r। যেমন এখানে এই পুরোটা 2r হচ্ছিল এবং যেটা এইটা সেটা হচ্ছে শুধু r, তার জন্য 2r কে আমরা 2 দিয়ে ডিভাইড করে শুধু r বের করেছি। ওকে,
তাহলে এখানে আমাদের সমযোজী বন্ধনের মধ্যে রয়েছে এমন দুটি পরমাণুর নিউক্লিয়াসের মাঝের দূরত্বের যেটা অর্ধেক সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, আর ধাতব কেলাসের মধ্যে থাকা দুটি পাশাপাশি পরমাণুর কেন্দ্রকের বা নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। এবার আমরা যেটা দেখব 3 নম্বর, সেটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। কেমন? ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ বা ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস। এখানে কি হয়, ভ্যান্ডার ওয়ালস এর ক্ষেত্রে দেখা এই রেডিয়াসটা সবথেকে বেশি হয়। আচ্ছা যদি প্রশ্ন করি বলতো সমযোজী এবং ধাতব ব্যাসার্ধের মধ্যে কোনটা ছোট কোনটা বড়? কোনটা ছোট হবে? কোনটা ছোট? অবশ্যই যারা পারবে পজ করে আনসার দেবে, যেহেতু লাইভ ক্লাস এখন হচ্ছে না, তাহলে পজ করে আনসার দেবে এবং তোমরা নিজেরা মেলাবে যে কতগুলো তোমরা ঠিক করতে পারছো যখন আমরা প্রশ্নগুলো করছি। সমযোজী ব্যাসার্ধ দেখো পরমাণু দুটো ঢুকে আছে, ভেতরে ভেতরে ঢুকে আছে, তাহলে এই ব্যাসার্ধটা ছোট। কিন্তু ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে দেখো ঢুকে কিন্তু নেই, তাদের মধ্যে বন্ধন নেই, সমযোজী বন্ধন কিন্তু নেই, তাহলে দূরে দূরে রয়েছে, তাই জন্য এই রেডিয়াসটা আরো একটু বেশি হবে। সমযোজী ব্যাসার্ধ সব থেকে ছোট, তার থেকে ধাতব ব্যাসার্ধ আর একটু বড় হয়। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ আরো বড় হয়, তার কারণ ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের ক্ষেত্রে পরমাণু দুটো আরো দূরে দূরে থাকে। ওকে, ধরো সমযোজী বন্ধনেই রয়েছে, যেটা দেখাচ্ছিলাম। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি আর একবার, সমযোজী বন্ধন এর মধ্যেই রয়েছে এই একটা হয়তো আমরা পরমাণু আঁকলাম, পরমাণু নয় অণু আঁকলাম, দুটো পরমাণু সমযোজী বন্ধনের মধ্যে রয়েছে। আর একটা হয়তো আমি দেখলাম যে এইখানে আমি একটা সমযোজী বন্ধনে আবদ্ধ একটা অণু রেখেছি। ওকে, এবং যদি আমরা দেখি এটা নিউক্লিয়াস, তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের সমযোজী ব্যাসার্ধ, এই জায়গাটা বা এখান থেকে এইটুকু হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, এগুলো আমরা জানি। এর ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে কেন্দ্রক, তাহলে এখান থেকে শুরু করে এই এতটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ, এটুকু আমরা জানি, এটুকু আমরা দেখলাম একটু আগে, তাই না? এটুকু হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ পাশাপাশি দুটি অণু দূরে দূরে রয়েছে, এমন দুটো অণুর মধ্যে দুটো অণুর নিউক্লিয়াসের মাঝে যেটা দূরত্ব, এই দুটোর মাঝে যেটা দূরত্ব, নিউক্লিয়াসের মাঝে যেটা দূরত্ব, ওকে, আমরা যদি দেখি এই জায়গাটা, ওকে, এই যে মাঝে যেটা দূরত্ব, এই মাঝের দূরত্বর অর্ধেক, যেটা মাঝের দূরত্ব অর্ধেক মানে এটা 2r, সেই 2r এর যেটা অর্ধেক তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে r পাবো। তাহলে এরকম ভাবে আমরা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পাবো। ওকে, তাহলে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের কি হবে, মানে কোন মৌল কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি আলাদা অণুর অন্তর্গত নিকটতম দুটি পরমাণু নিউক্লিয়াসের মাঝে যেটা দূরত্ব তার অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে ধরো আমার এটা হয়ে যাচ্ছে টোটালটা 3.6 অ্যাংস্ট্রম, ধরো 3.6 অ্যাংস্ট্রম দুটোর মাঝে দূরত্ব। পাশাপাশি মানে কাছাকাছি অনেকগুলো অণু রয়েছে, তার মধ্যে কাছাকাছি যে দুটো অণু রয়েছে হয়তো দেখা গেল গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে বা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে দেখা গেল যে পাশাপাশি দুটো অণু রয়েছে কাছাকাছি, সেই দুটো অণুর নিউক্লিয়াসের মাঝে যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে আমার 3.6 অ্যাংস্ট্রম। তাহলে আর যখন বের করব তখন 3.6 অ্যাংস্ট্রমকে আমার ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে পেয়ে যাব 1.8 এত অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ওই পরমাণুর ক্ষেত্রে আমরা কি বার মানে ওদের আমরা কি করতে পারবো, ওই পারমাণবিক ব্যাসার্ধ বার করছি, সেটা পদ্ধতি হচ্ছে ভ্যান ডার ওয়ালস, তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বার করতে পারবো। এবং মনে রাখবে পারমাণবিক ব্যাসার্ধ থেকে ধাতব ব্যাসার্ধ বড়, তার থেকে বড় হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। ওকে, এই জিনিসটা একটু বলে দিলাম আমি। এবার ব্যাসার্ধ হলো, এবার ব্যাসার্ধের আমরা ক্রম দেখবো যেটা আমাদের টেক্সটের মধ্যে রয়েছে। ওকে, অনেক সময় এই প্রশ্নগুলো হয়তো যারা জেলা স্কুলে রয়েছে বা অ্যাডভান্স কোয়েশ্চেন অনেক স্কুলে হয়, তারা যাতে করতে পারো তার জন্য আমি জিনিসটা বলে দিলাম। তার কারণ তোমরা জানো, তোমরা আগেও অনেকে কমেন্ট করেছো ক্লাস 9 যখন পড়তে, এইচকে এডুহাব চ্যানেলে আমাদের কিন্তু অনেকেই তোমরা বলতে যে স্যার আমরা এই স্কুলে পড়ি, এই স্কুলে এরকম প্রশ্ন আসে, তাই না? তোমরা কিন্তু অনেকেই কোশ্চেনগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে অনেকে পাঠাতে। এবার আমরা ট্রেন্ড দেখবো, কেমন? ব্যাসার্ধের পরিবর্তন দেখবো আমরা, ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধের পরিবর্তন দেখবো। প্রথমে আমরা দেখবো পর্যায় বরাবর। প্রথমে আমাদের রয়েছে এইদিকে হাইড্রোজেন আর এইদিকে রয়েছে হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তাই না? তারপরে সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এরকম ভাবে থাকে। ওকে, এটা আছে 1 2, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। মাঝখানে আমাদের এই মানে 1 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে আমাদের সন্ধিগত মৌল থাকে না, তোমরা জানো 4 নম্বর থেকে শুরু হয়। ওকে, তাহলে 2 নম্বর হলো, তারপরে এখানে আমাদের হবে এটা 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা হচ্ছে আমাদের 18 নম্বর।
পর্যায় বরাবর যদি আমরা যাই বাম দিক থেকে ডান দিকে, পর্যায় বরাবর যদি আমরা যাই মানে বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? দেখো শুধু মুখস্থ করলে মুখস্থই হবে, পরীক্ষা এদিক ওদিক করে ঘুরে প্রশ্ন দেবে, পরমাণু দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে কোশ্চেন দেবে, তখন কিন্তু করতে পারবে না। ট্রেনটা তো মনে রাখতে হবে, কিন্তু মনে রাখার জন্য তোমাকে তো বুঝতে হবে। আমরা যদি এই দিক থেকে এইদিকে যাই, বাম দিক থেকে ডান দিকে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে এর পারমাণবিক সংখ্যা 1, মানে একটা প্রোটন একটা ইলেকট্রন। হিলিয়ামের ক্ষেত্রে দুটো প্রোটন দুটো ইলেকট্রন। লিথিয়ামের ক্ষেত্রে যদি দেখি তিনটে পারমাণবিক সংখ্যা 3। নিয়নের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে 10, তাই না? 3 4 5 6 7 8 9 10। যখন আমাদের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমাদের কক্ষ সংখ্যা কি পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে না। দেখো হাইড্রোজেন আমরা যদি করি কে এল এম করলাম, আমি হয়তো এল এম এন করছি। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন, এখানে একটা কে কক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকছে, দেখো এল কক্ষ কিন্তু স্টার্ট হচ্ছে না। আর কে রয়েছে এক নম্বরের মধ্যে আমাদের হিলিয়ামও রয়েছে। হিলিয়ামের ক্ষেত্রে দেখো দুটো ইলেকট্রন, কে তে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? ম্যাক্সিমাম কে তে দুটো থাকতে পারে, এখানে 8টা থাকতে পারে, এখানেও কিন্তু 8টা মানে 18টা থাকতে পারে যদিও, কিন্তু সেটা আমাদের আরো অনেক নিয়ম রয়েছে, ক্লাস 11 এ সেগুলো রয়েছে, এখন নেই। হিলিয়াম হলো, তাহলে আমাদের এই দুটোতে কিন্তু কক্ষ সংখ্যা পাল্টাচ্ছে না, কে কক্ষই থাকছে, নতুন একটা এক্সট্রা কিন্তু আমাদের শক্তিস্তর বা কক্ষ কিন্তু শুরু হচ্ছে না। 2 নম্বর আমরা যদি দেখি 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে লিথিয়ামে যদি আমরা দেখি, লিথিয়ামের ক্ষেত্রে 3, তাহলে 2,1। যদি লাস্টের এলিমেন্টটা দেখি, লাস্টেরটা দেখবো আমরা, হয়তো নিয়ন দেখছি, নিয়নে 10 রয়েছে, তাহলে 2,8। তাহলে কে এল দিয়ে শুরু হচ্ছে, এগুলো তো কে। তার মানে বুঝতে পারছি যখন আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তখন আলাদা করে কক্ষ কিন্তু যোগ হচ্ছে না, আলাদা কক্ষ যোগ হচ্ছে না, একই কক্ষের মধ্যেই থাকছে। মানে যখন এটা নিউক্লিয়াস, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথমে কক্ষে একটা ইলেকট্রন থাকবে, যদি এটা হিলিয়াম হয় তাহলে দুটো ইলেকট্রন থাকবে। তাহলে আলাদা কিন্তু কক্ষ আলাদা করে আলাদা একটা কক্ষ কিন্তু যোগ হলো না, হলো কি কক্ষপথ যোগ হলো না। সোডিয়াম পটাশিয়াম এই যে 3 নম্বর যেটা আমাদের পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে মানে আমাদের নিউক্লিয়াসের পরে আচ্ছা 3 নম্বর বলছি, 2 নম্বর ক্ষেত্রে আমাদের এখানে দুটো ইলেকট্রন তো থাকবে। তারপরে যদি আমাদের লিথিয়াম হয় তাহলে পরের কক্ষে 2 নম্বর কক্ষে, এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ, 2 নম্বর কক্ষে একটা ইলেকট্রন থাকবে। যদি বেরিলিয়াম হয় তাহলে পরের কক্ষে দুটো, তারপর যদি আমাদের বোরন হয় তাহলে 3টে, তারপর 4টে 5টা 6টা 7টা, নিয়ন হলে 8টা ইলেকট্রন থাকবে, তাই তো? আমরা দূরে দূরে একটু আঁকি, 8টা ইলেকট্রন থাকবে, কিন্তু কক্ষ দুটোই থাকছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষর সংখ্যা কিন্তু পাল্টাচ্ছে না, কিন্তু কি পাল্টাচ্ছে বলতো? পারমাণবিক সংখ্যা পাল্টাচ্ছে। 3 4 5 6 7 8 9 10। পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়ার কথা অর্থ হলো কি প্রোটন বাড়ছে। প্রোটন যদি বাড়ছে, প্রোটন বেড়ে যাওয়ার কথার অর্থ হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রনের আধান বাড়ছে। একই সঙ্গে ইলেকট্রনও বাড়ছে, প্রোটন যেমন বাড়ছে, সরি প্রোটনটা বাড়ছে এখানে মানে পজিটিভ চার্জ বাড়ছে, একই সঙ্গে ইলেকট্রনের চার্জটাও বাড়ছে। এবার প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। কি হবে? আকর্ষণ হবে। এবার খেয়াল করো এর কাছে 3টে প্রোটন, এ কি করবে? এ আমাদের 3টে, তো এটা 3টে, তাহলে এই ইলেকট্রনগুলোকে যতটা জোরে টানতে পারবে, যেহেতু এদের কাছে এই শেষ দিকে 10টা প্রোটন আছে, তাহলে 10টা প্রোটন ইলেকট্রনগুলোকে আরো বেশি বল দিয়ে টানবে, আকর্ষণ ক্ষমতা আরো বেশি হবে। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষ সংখ্যা পাল্টাচ্ছে না, ইলেকট্রনগুলো একটা করে বাড়ছে, তার সঙ্গে প্রোটনের সংখ্যাও বাড়ছে, কিন্তু কক্ষ সংখ্যা পাল্টাচ্ছে না। প্রোটন সংখ্যা বাড়ার কারণে, প্রোটনের সংখ্যা বাড়ার জন্য নিউক্লিয়াসের ধনাত্মক আধান বেশি হবে, ফলে ওই বিভিন্ন কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে আরো বেশি শক্তি দিয়ে বা বল দিয়ে টানবে। যদি টানে তাহলে এ আছে এখানে, এখানে ইলেকট্রন আছে, এখানে প্রোটন রয়েছে, আরো টানছে, তাহলে আরো টানছে, অনেক কাছে চলে আসলো, কাছে চলে আসলে পরমাণুর আকারটা কি হবে? ছোট হবে। পরমাণুর আকারটা কি হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে ছোট হলো। বোঝা গেল কেন ছোট হলো? তাহলে পর্যায় বরাবর কি হবে? আকার কমে, আকার আকার হচ্ছে কমে। ওকে, মনে থাকবে। এবার ওপর থেকে নিচে যাও, ওপর থেকে নিচে যাব, ওপর থেকে যদি নিচে যায় হাইড্রোজেনের কি হচ্ছে? হাইড্রোজেনের একটা। লিথিয়ামের কি? লিথিয়াম হচ্ছে 2,1, মানে এক্সট্রা একটা সেল চলে আসলো, 2 নম্বর কক্ষপথ শুরু হয়ে গেল। সোডিয়ামের ক্ষেত্রে যদি যাই তাহলে 2,8,1, তিনটা কক্ষপথ হয়ে গেল। এর শুধু কে, এটা কে এল এম। তাহলে শ্রেণী বরাবর যদি আমরা যাই, যত শ্রেণী বরাবর মানে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামা হয়, ইলেকট্রন সংখ্যা বাড়ে এবং প্রত্যেকটা ইলেকট্রন নতুন কক্ষপথে যোগ হয়, তাহলে কক্ষপথের সংখ্যা বাড়ে। কক্ষপথের সংখ্যা বাড়ার অর্থ হলো এখানে 1 নম্বর কক্ষপথ যদি 2 নম্বর কক্ষপথ হয় তাহলে আরো দূরে সরে গেল, 3 নম্বর কক্ষপথ আরো দূরে থাকবে, 2 নম্বর কক্ষপথ 3 নম্বর কক্ষপথ 4 নম্বর 5 নম্বর দূরে থাকবে। দূরে গেলে আকর্ষণ ক্ষমতা কি হবে? কমবে, দূরে চলে গেছে, দূরে গেলে টানটা কমে যায়, তাই না?
তাহলে এখানে তাই তো মানে বলতে কিরকম হয়ে যাচ্ছে কিছু মনে করো না। দূরে চলে গেলে আকর্ষণ ক্ষমতাটা কমে যায়। ওকে, কাছে থাকলে যতটা জোরে টানবে, দূরে গেলে টানতে পারবে না, আকর্ষণ ক্ষমতা কমে গেল। চুম্বক দুটো চুম্বককে কাছাকাছি রেখেছে, আকর্ষণ ক্ষমতা বেশি, দূরে সরিয়ে দাও, আকর্ষণ ক্ষমতা কমতে লাগবে। দূরে দূরে যেতে যেতে আকর্ষণ ক্ষমতা আরো অনেক কমে যাবে। তো এরকম ব্যাপার। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে যেহেতু কক্ষপথের সংখ্যা বাড়ছে, তাহলে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বাড়ছে, ফলে আকর্ষণ ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। আকর্ষণ ক্ষমতা কমে যাওয়া মানে এবার পরমাণুর আকারটা বাড়বে। যেহেতু টেনে ছোট করার মতো, টেনে ধরবে, তাকে টানবে, ছোট করবে, সেরকম কিন্তু নেই। কক্ষপথ বাড়ছে, কিছু করার নেই, কক্ষপথ বাড়ছে না, দূরে চলে যাচ্ছে, তাই না? তাহলে আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে। এ কারণেই শ্রেণী বরাবর যখন আমরা নিচে নামবো, ওকে, শ্রেণী বরাবর যখন আমরা নিচে নামবো, তখন কি হবে? পরমাণুর আকার কিন্তু বাড়বে, যেহেতু দূরে দূরে চলে যাচ্ছে। ওকে, দূরে দূরে চলে যাচ্ছে, তাই জন্য আকারটা কিন্তু বাড়বে। এবার তোমাকে যদি বলে লিথিয়াম, সোডিয়াম, তারপর কি আছে বলতো? কে আছে, তাই তো? সোডিয়াম। আর এখানে সোডিয়ামের পরে আমি করে দিই, সোডিয়ামের কথা ম্যাগনেসিয়াম রয়েছে, এমজি, এই জায়গাটা ভুল করেছিলাম আমি, তাই না? তাহলে আরবি রয়েছে, মানে রুবিডিয়াম, তারপর সিজিয়াম রয়েছে। যত উপর থেকে নিচে যাবো তার আকারটা কি হবে? ছোট হবে, মানে আকারটা বাড়বে। তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের আকার বড়, তার থেকে পটাশিয়ামের আকার বড়, তার থেকে রুবিডিয়ামের বড়, তার থেকে সিজিয়ামের বড়। যদি আমরা 2 নম্বর পর্যায়ে দেখি, 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে আকার হচ্ছে লিথিয়ামের সব থেকে বড়, তারপর বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, এরকম ভাবে কিন্তু আকারটা বাড়তে থাকে। ওকে, তাহলে আকারের ট্রেন্ডটা তোমরা কিন্তু বুঝতে পারলে যে এখানে পরিবর্তনটা কি হয়। ওকে, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর এরকম ভাবে পরিবর্তনটা হয়। এবং এখানে আমরা 17 গ্রুপ 17 পর্যন্ত দেখবো, গ্রুপ 18 পর্যন্ত কিন্তু বলবো না। গ্রুপ 18 এর কথাটা কেন বলবো না? এটা গ্রুপ 18 নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে মানে এরকম ভাবে মানে আকারটা কমছে, লিথিয়ামের থেকে বেরিলিয়াম কমলো, বোরনটা আরো কমলো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন সব থেকে কম আকার। এই 2 নম্বরের মধ্যে সব থেকে ফ্লুরিনের আকার কম। তারপরে কিন্তু এই নিয়নের আকারটা কিন্তু না কমে বাড়ে। কেন বাড়ে? এই যে হ্যালোজেন মৌলগুলো আছে, হ্যালোজেন মৌলগুলো লাস্ট যে ইলেকট্রনটা ঢোকে, সেই ইলেকট্রনটা ঢোকার ফলে এদের লাস্টের কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে, সেটা কমপ্লিট হয়ে গেল। এদের বাইরের কক্ষে যত হ্যালোজেন আছে সবার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, মানে অষ্টক সূত্র যেটা, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারবে ম্যাক্সিমাম, সেটা কিন্তু ফুলফিল হয়ে যায়। এবং অ্যাডিশনাল একটা এক্সট্রা ইলেকট্রন থাকার ফলে অলরেডি একটা ইলেকট্রন রয়েছে ওই অরবিটালের মধ্যে, অরবিটাল তোমরা পড়বে ক্লাস 12 এর 11 12 পড়বে, ওই একটা অরবিটাল ভাগ থাকে। ওকে, একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকে এবং দুটো স্পিন আলাদা আলাদা হয়, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। যাই হোক, দুটো যখন ইলেকট্রন ঢোকে তখন তাদের মধ্যে রিপালশন হয়, বিকর্ষণ হয়। বিকর্ষণ হওয়ার কারণে মানে দূরত্বটা বেড়ে যায়, পারমাণবিক আকারটা বেড়ে যায়। তাহলে এতদূর কম ছিল, লাস্টে যখন ওই দুটো মানে আরেকটা এক্সট্রা ইলেকট্রন ঢুকে যায়, তখন ইলেকট্রন রিপালশন হয় বা বিকর্ষণের কারণে কিন্তু আকারটা না কমে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ মানে আকারটা বেড়ে যায়। ওকে, অতিরিক্ত যখন একটা ইলেকট্রন ঢোকে, লাস্ট ইলেকট্রন, তার ফলে তাদের মধ্যে বিকর্ষণ ঘটে এবং আকারটা না কমে নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে আকার বেড়ে যায়। ওকে, আমরা ব্যাসার্ধ দেখলাম, এরপরে আমাদের নেক্সট আরো যেগুলো রয়েছে সেগুলো আমরা পরপর দেখব। ওকে, আমি তোমাদের হয়তো বোঝাচ্ছি, হয়তো বোর্ডের দিকে লিখেও দিচ্ছি, তারপর হয়তো খেয়াল করছে না, যেটা হয়তো মাঝে মধ্যে একটা যে জায়গাগুলো আমার হয়তো লিখতে গিয়ে ভুল হচ্ছে, আমি আবার কারেকশন করে দিচ্ছি, সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? কারেকশন আমি করে দেবো সঙ্গে সঙ্গে, যখনই আমার চোখে পড়বে আমি কিন্তু অবশ্যই কারেকশন করে দেবো। যেমন আমাদের এই জায়গাগুলো দেখলাম যে হ্যাঁ, ওই যে আমার ম্যাগনেসিয়ামটা লিখতে গিয়ে ভুল হয়েছিল, পটাশিয়াম লিখে দিয়েছিলাম, সেরকম দু একটা মাইনর প্রবলেম হয়তো হতে পারে, আমি ক্লাসের মধ্যেই আশা করি তখন আমি আমার চোখে পড়বে, সেগুলো আমি কারেকশন করে দেবো। এরপর আমরা দেখবো আয়োনাইজেশন শক্তি। ওকে, আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন এনার্জি বলা হয়, বা এটাকে বলা হয় আইপি, আয়োনাইজেশন পটেনশিয়ালও বলা হয়। ওকে, এটা কি? সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোন একটি মৌলের গ্যাস মানে গ্যাসীয় মৌলের বিচ্ছিন্ন পরমাণু। সর্বনিম্ন শক্তি স্তর মানে কি? সর্বনিম্ন শক্তি স্তর মানে তোমরা ক্লাস 11 এ গিয়ে পড়বে, সর্বনিম্ন শক্তি স্তর মানে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট, ইলেকট্রন গুলো কিন্তু শক্তি গ্রহণ করে গ্রাউন্ড স্টেট থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আবার উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো শক্তি বিকিরণ করে আবার নিচের শক্তি স্তরে ফিরে আসে। এই ঘটনা কিন্তু ঘটে এবং এর কারণের জন্য বিভিন্ন ধরনের স্পেকট্রাম কিন্তু দেখা যায়, লাইন স্পেকট্রাম বা কন্টিনিউয়াস স্পেকট্রাম, কেমন এরকম ভাবে অনেক স্পেকট্রাম বা বর্ণালী কিন্তু দেখা যায় বিভিন্ন মৌলের ক্ষেত্রে। যাই হোক, সর্বনিম্ন শক্তি মানে একদম স্টেবল স্টেট মানে তার স্টেবল পজিশনে রয়েছে। ওকে, সর্বনিম্ন শক্তি স্তর মানে গ্রাউন্ড স্টেট বলা হয়। এবং হায়ার এনার্জি লেভেলে যখন যাবে তখন শক্তি গ্রহণ করে যাবে, আবার যখন ফিরে আসবে নিচে তখন আবার শক্তি বর্জন করে আবার নিচের স্তরে ফিরে আসবে। যেহেতু যত উপরে যাব তত শক্তির
মাত্রাটা বাড়ে, শক্তি বাড়ে, তাহলে মানে উপরেগুলোতে যেতে গেলে, উচ্চ শক্তি স্তরে যেতে গেলে শক্তি গ্রহণ করতে হয়, আর উপর থেকে নিচে আসতে গেলে যেহেতু নিচেগুলো শক্তি কম, তাহলে শক্তি বিকিরণ করে। ওকে, তরঙ্গের আকারে বিকিরণ করে। যাই হোক, তাহলে সর্বনিম্ন শক্তি স্তরে থাকা অবস্থায় কোন একটি গ্যাসীয় মৌলের বিচ্ছিন্ন পরমাণু, সেই পরমাণুর যোজ্যতা কক্ষের মধ্যে, যোজ্যতা কক্ষ মানে একদম বাইরের কক্ষ, যেটা সবথেকে বাইরের কক্ষর ইলেকট্রন যেগুলো বন্ধনে অংশগ্রহণ করে, তার জন্য তাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, এবং সেই কক্ষকে বলা হয় যোজ্যতা কক্ষ। কেমন? সব থেকে বাইরের যেটা কক্ষ, আমি কি বললাম, সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোন গ্যাসীয় মৌলের, প্রশম গ্যাসীয় মৌল বলবো অবশ্যই, তার মধ্যে কোনো চার্জ থাকবে না, প্রশম গ্যাসীয় মৌলের বিচ্ছিন্ন পরমাণু। ওকে, বিচ্ছিন্ন পরমাণুর মানে যোজ্যতা কক্ষের মধ্যে, এর যেটা যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স ইলেকট্রন, সেটা একদম লাস্টে, যোজ্যতা কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রন, সবচেয়ে আলগাভাবে মানে শিথিলভাবে, মানে খুব স্ট্রং অ্যাট্রাকশন তার মধ্যে নেই। ওকে, সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রন, আলগাভাবে আবদ্ধ রয়েছে, আবদ্ধ সেই ইলেকট্রনটাকে বের করে সেই পরমাণুটাকে এক একক ধনাত্মক মানে এক একক পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত করতে গেলে মিনিমাম যে শক্তি লাগে, মিনিমাম যে এনার্জি লাগে, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। ধরো আমি ধরলাম এক্স, এটা কি, এটা একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, এবং সেটা নর্মাল স্টেটে রয়েছে, মানে গ্রাউন্ড স্টেটে কিন্তু রয়েছে। এবং সেখান থেকে কি করবো আমরা, তার বাইরের কক্ষে, ধরো 2 নম্বর কক্ষ, সেটা বাইরের কক্ষ হতে পারে, 3 নম্বর হতে পারে, যেমন পরমাণু 2, 3, 4, 5টা যেটা কক্ষ থাকবে, সেই বাইরের কক্ষে যেটা সব থেকে লুজলি বাউন্ডেড ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন যদি আমরা বের করে, তাকে আমাদের কি করতে হবে, এক একক ধনাত্মক আধানযুক্ত আমরা কিসে পরিণত করব, ক্যাটায়নে পরিণত করব। কিসে পরিণত করব আমরা, ক্যাটায়ন। ওকে, ক্যাটায়নে পরিণত করব, আর ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখানে ইলেকট্রন তৈরি হবে। তো এই ইলেকট্রন আমাদের বের করতে, সব থেকে বাইরের কক্ষে থাকা শিথিলভাবে বা আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে বের করে এক একক ধনাত্মক আধানযুক্ত, মানে এক একক মানে একটা প্লাস, এক একক ধনাত্মক আধানযুক্ত পরমাণু, ধনাত্মক আধানযুক্ত আয়ন মানে ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি আমাদের দিতে হয়, সেটা হচ্ছে প্রথম আমাদের আয়নাইজেশন শক্তি। ওকে, প্রথম আয়নাইজেশন শক্তি, ন্যূনতম শক্তি আমাদের প্রয়োজন হয়, যেটা মিনিমাম। ধরো এই ইলেকট্রনটাকে বের করতে আমাদের হয়তো 10 কিলো ক্যালোরি পার জুল, সরি 10 কিলো ক্যালোরি শক্তি লাগে, 10 কিলো ক্যালোরি বা কিলো জুল শক্তি লাগে। তাহলে 10 দিলেও বেরিয়ে যাবে, 20 দিলেও বেরিয়ে যাবে। মিনিমাম যে শক্তিটা দিলেও ইলেকট্রনটা বেরোবে, মিনিমাম যেটা মানে আমাকে দিতেই হবে, তারপরে ইলেকট্রনটা বেরোবে, তার থেকে বেশি দিলে তো অবশ্যই বেরোবে। কিন্তু ন্যূনতম যে শক্তি আমাদের প্রয়োজন ওই ইলেকট্রনটাকে বের করতে গেলে, মিনিমাম যেটা এনার্জি, ওকে, মিনিমাম ন্যূনতম শক্তি যেটা আমাদের প্রয়োজন হয়, গ্যাসীয় হতে হবে, আইসোলেটেড বিচ্ছিন্ন হতে হবে, সেই পরমাণুর মধ্যে অ্যাটম থেকে বের করে তাকে 1 ইউনিট পজিটিভ চার্জের ক্যাটায়নে আমাকে যদি কনভার্ট করতে হয়, তাহলে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড ইজ কল্ড, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন শক্তি। যেটা মিনিমাম আমাদের শক্তিটা লাগছে, সেটাই হচ্ছে আমাদের আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল। এরপর একটা পজিটিভ তৈরি হলো, এরপর যদি আমরা আরেকটা ইলেকট্রন বের করি, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় আয়নাইজেশন শক্তি। এটা আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভবও বলা হয়, আয়নন বিভবও বলা হয়। ওকে, এবং প্রথম ইলেকট্রনটা বের করতে যেটা শক্তিটা, সেটা IU1, যদি 2 নম্বর ইলেকট্রন বের করতে তাহলে IU2 হবে, এরকম ভাবে কিন্তু হয়। ওকে, আমাদের প্রথম আয়নন বিভব মানেই সেটা আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি, সেটাকেই প্রথম ধরা হয়। আর এরপরে যে ইলেকট্রনগুলো বের করব, নিয়ে তারপর আরো একটা একক মানে 1 ইউনিট চার্জ হয়ে যাবে, 2+ হয়ে যাবে, সেগুলো আমাদের এখন সিলেবাসে নেই, কিন্তু সেগুলোও হয়, তখন দ্বিতীয় আয়নাইজেশন শক্তি বা দ্বিতীয় আয়নন বিভব, IE2 এরকম ভাবে কিন্তু বলা হয়। ওকে, এবার আমাদের প্রশ্ন যে ক্রম কি হয়, পর্যায় এবং শ্রেণী বরাবর কি পরিবর্তন হয়। পর্যায় বরাবর যদি আমরা যাই, বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে কি হচ্ছিল, আকার কমে, আকারটা কি হচ্ছিল, কমে। ওকে, আচ্ছা, এটা যদি অসুবিধা হয় বুঝতে, আকার কমে লিখলাম আমি, আকার যদি কমে, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছে আছে, বাইরের কক্ষে ইলেকট্রন গুলো ধরো আকার কমছে মানে কি, এই নিউক্লিয়াস, এবার ধরো এখানে ইলেকট্রন রয়েছে, কাছাকাছি রয়েছে, আকারটা ছোট। আকার যদি ছোট হয়, তাহলে আকার ছোট হলে কি হবে, আকার ছোট হলে ওই ইলেকট্রনটাকে বের করতে কিন্তু বেশি শক্তি লাগবে, যেহেতু আকার ছোট, নিউক্লিয়াস কি করবে, তার ধনাত্মক আধান দিয়ে ওই ইলেকট্রনটাকে
টেনে ধরবে, টেনে বেশি শক্তি দিয়ে টেনে ধরে আছে। তাহলে টেনে যদি ধরে আছে তাহলে সেই ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগবে, যেহেতু ওই নিউক্লিয়াস ওই ইলেকট্রনটাকে যেতে দেবে না। ওকে, তাহলে বেশি শক্তি লাগলো, যার যত বেশি শক্তি তার আয়নাইজেশন শক্তি তত বেশি, বেশি শক্তি দিতে হচ্ছে মানে আয়নাইজেশন শক্তি বেশি। তাহলে পর্যায় বরাবর আকার কমে, তার জন্য আয়নাইজেশন শক্তি কি হবে, আয়নাইজেশন শক্তিটা বাড়বে। ওকে, বাড়ে। নিচে শ্রেণী বরাবর যদি আমরা যাই তাহলে একটা করে আলাদা আলাদা কক্ষ যোগ হয়, ইলেকট্রন গুলো আলাদা আলাদা কক্ষে যোগ হয়, তার জন্য আকারটা বাড়ছিল। নিচে গেলে আকারটা কি হচ্ছে, বাড়ে। আকার যদি বাড়ে তাহলে আয়নাইজেশন শক্তি হবে। আকার বাড়ে মানে ধরো নিচে এটা ছিল, এরপরে যে নিচেটা রয়েছে সেটা আমাদের দুটো 2 নম্বর কক্ষ, তাহলে এইখানে ইলেকট্রন রয়েছে, দূরে রয়েছে, নিউক্লিয়াস থেকে দূরে রয়েছে। তাহলে এ যতটা শক্তি দিয়ে একে ধরে রেখেছে এখানে শক্তিটা কম, যেহেতু দূরে রয়েছে। তাহলে দূরে আছে, আকার বড়, দূরে রয়েছে, তাহলে ইলেকট্রনটাকে বের করা সহজ। এখানে যদি আমার 10 কিলো ক্যালোরি লাগে, এখানে আমাদের হয়তো 8 কিলো ক্যালোরিতে হয়ে যাচ্ছে, কম লাগছে। তাহলে আয়নাইজেশন শক্তিটা কি হবে, আয়নাইজেশন শক্তিটা কিন্তু কমে। বোঝা গেল? তাহলে পর্যায় বরাবর আমার দেখা যাচ্ছে যে পর্যায় বরাবর আমাদের কিন্তু আয়নাইজেশন শক্তিটা বাড়ছে এবং শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তিটা কিন্তু কমছে। ওকে, এবং এর অনেক ইউনিট রয়েছে, যেমন ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটা একটা ইউনিট। কিলোজুল, কিলোজুল হিসেবে লেখা যায়, কেমন, কিলোজুল পার মোল আমরা লিখতে পারি, কেমন, কিলোজুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল, এরকম অনেক ইউনিটে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। ওকে, এরপরে নেক্সট আমরা যেটা দেখবো, এটা বোঝা গেল। যদি আমাদের বলে তাহলে লিথিয়াম, ওকে, এই তাহলে উপর থেকে যদি নিচে নামি, উপর থেকে নিচে নামলে আকার বাড়ছে, তাই জন্য আয়নাইজেশন শক্তি কমবে। তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের কম, সোডিয়াম থেকে পটাশিয়ামের কম, রুবিডিয়ামের আরো কম, সিজিয়ামের আরো কম, ফ্রান্সিয়ামের আরো কম। অনেক সব ব্যতিক্রম লক্ষ্য করা যায়, সেটা আমরা যখন প্রশ্ন আলোচনা করবো তখন আলোচনা করবো যে কেন হয় ওগুলো। ওকে, আর যদি পর্যায় বরাবর দেখি, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, হলুদ, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন পর্যন্ত যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত কি হবে, আয়নাইজেশন শক্তি বাড়বে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন পর্যন্ত বাড়বে। আর যদি আমরা নিষ্ক্রিয় গ্যাসের কথা বলি, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আয়নাইজেশন শক্তি বাড়ে না কমে? অবশ্যই বাড়ে, আরো বাড়ে। কেন বাড়ে? নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বাইরের কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। তাহলে মানে হিলিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, মানে ডুপ্লেট রুল, দ্বৈত সূত্র, আর বাদ বাকি গুলোর ক্ষেত্রে সবগুলোতে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। নিষ্ক্রিয় গ্যাস মানে নোবেল গ্যাসের ক্ষেত্রে কথা বলছি, নোবেল গ্যাস। তাহলে এরা কিন্তু স্টেবল এবং নন রিঅ্যাক্টিভ, এরা কিন্তু বিক্রিয়া করে না। ওকে, এরা কিন্তু সহজে ইলেকট্রনটা ছাড়বে না, স্টেবল অবস্থাতে থাকবে। 8টা ইলেকট্রন বাইরের কক্ষে 8টাই রাখতে চাইবে, কখনো ইলেকট্রনটা দেবে না। তাহলে এর আয়নাইজেশন শক্তি আরো বেশি। যদি বলে একটা নির্দিষ্ট একটা পর্যায়ের অন্যান্য মৌলের তুলনায় নিষ্ক্রিয় মৌলগুলোর আয়নাইজেশন শক্তি কম হয় না বেশি হয়, ব্যাখ্যা করো। অবশ্যই বেশি হয়। কেন বেশি হয়? তার কারণ নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে, বাদ বাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম বাদে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন সবগুলোর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক পূর্তি থাকে। এই কারণেই এরা কখনোই এই স্থায়িত্বটাকে নষ্ট করতে চায় না বা বাইরে ইলেকট্রন কোনোভাবেই বর্জন করতে চায় না। এই কারণেই নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নাইজেশন শক্তিটা বেশি হয়। ওকে, সব থেকে বেশি হয়। যে কোনো একটা পর্যায়ে যদি দেখি, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আয়নাইজেশন শক্তিটা সব থেকে বেশি হয়। ওকে, দুটো প্রপার্টিজ আমরা দেখলাম, আরো কিছু প্রপার্টিজ রয়েছে। ওকে, ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, তার কারণ প্রথম দিকে আমাদের ওই জিনিসটা একটু ব্যাখ্যা করার কারণে, মানে আমাদের ব্যাসার্ধ যেগুলো রয়েছে সেগুলো আমি বলে দিলাম। অনেক সময় অনেক হয়তো টেক্সটে পড়বে, অনেক জায়গায় পড়বে, রেফারেন্সে পড়বে, হয়তো তোমাদের সেই জায়গাটা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। ওকে, রেফারেন্সও তোমরা পড়ো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য বিভিন্ন জিনিস তোমরা জানো, বিভিন্ন জায়গা থেকে তোমাদের জানতে হয়, সে কারণে আমি ওই জায়গাটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি এটা কি? এটা হচ্ছে যৌগের মধ্যে সমযোজী বন্ধনে রয়েছে কোন মৌল, এই মৌলের পরমাণুর সমযোজী বন্ধনে যেটা ইলেকট্রন জোড়, যৌগ যখন সৃষ্টি হচ্ছে সমযোজী বন্ধনে তৈরি হচ্ছে, তাহলে ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে। সেই ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে টানার যেটা ক্ষমতা কোনো পরমাণু, সেটাকে বলবো তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন যদি টানে, ইলেকট্রন কাছে আসলো মানে মাইনাস চার্জ কাছে আসলো, মাইনাস মানে ঋণাত্মকতা, তাই না? তাই জন্য তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ মানে কি? চার্জ রয়েছে, মাইনাস। তাহলে সমযোজী বন্ধনের মধ্যে আবদ্ধ অবস্থায় কোনো একটা পরমাণুর ওই ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে টানার যে ক্ষমতা, সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। সেটা যে যত বেশি টানবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি, যে ইলেকট্রন জোড়কে অত নিজের দিকে টানতে পারবে না তার তড়িৎ ঋণাত্মকতা কম। বোঝা গেল? তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে এমন কোন মৌল অবশ্যই
সেটা কি হতে হবে, ওই মানে সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করতে হবে। সেটা আমরা দেখবো এবার তড়িৎ ঋণাত্মকতাটা পর্যায় বা শ্রেণী বরাবর কি হয়, কিরকম ভাবে পরিবর্তন হয়। পর্যায় বরাবর যদি আমরা দেখি তাহলে তড়িৎ ঋণাত্মকতা আমাদের বাড়ে না কমে। পর্যায় বরাবর আমরা যদি দেখলাম আকারটা কি হচ্ছিল, আকারটা মনে রাখবে কেমন, আকার পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কমে। আকার যদি কমে, আকার কমে মানে ছোট হচ্ছে, ছোট ছোট যদি হয় তাহলে এই একটা নিউক্লিয়াস রয়েছে, পরমাণু এখানে নিউক্লিয়াস রয়েছে, যদি ইলেকট্রন জোড়টা থাকে এই ইলেকট্রন জোড়টা কাছে টানতে পারবে, সহজে কিন্তু টানতে পারবে। ওকে, টানতে পারবে যেহেতু কাছে রয়েছে ইলেকট্রন জোড়কে টানতে পারবে, ইলেকট্রনের চার্জ মাইনাস আর নিউক্লিয়াসের চার্জ হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন রয়েছে মানে প্লাস, তাহলে প্লাস এবং মাইনাস কিন্তু কি হবে, আকর্ষণ হবে। তো এটাই তো তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনের মধ্যে রয়েছে, এমন অবস্থাতে কোন একটা পরমাণু ওই ইলেকট্রন জোড়কে, সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে ওই ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে টানা যেটা ক্ষমতা, সেটাকে বলবো আমরা কি, তড়িৎ ঋণাত্মকতা। দুটো যদি একই মৌল হয় তাহলে সমান সমান ভাবে টানে। ধরো হাইড্রোজেন, এই ইলেকট্রনটা জোড় রয়েছে এই সমান মাঝখানে থাকে, এই মাঝখানে থাকবে, কিন্তু হাইড্রোজেন আর যদি ক্লোরিন হয় তাহলে এই দুটো একটা এর একটা এই দুটো ইলেকট্রন মিলে একটা সমযোজী বন্ধন তৈরি, এটা এবার এটা এও টানছে, হাইড্রোজেনও টানছে ইলেকট্রন জোড়কে, ক্লোরিনও টানছে, কিন্তু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে ক্লোরিনের দিকে বেশি থাকবে, বেশি সরে থাকবে। ওকে, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আলাদা আলাদা পরমাণু হলে আলাদা আলাদা ক্ষমতা হয়, একই পরমাণু হয় যদি হোমো অ্যাটমিক তাহলে সমান মাঝে মাঝে থাকবে ইলেকট্রন মানে ইলেকট্রন জোড়টা, আর হেটেরো অ্যাটমিক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মানে তার বেশি হবে। তাহলে আকার যদি কমে তাহলে ইলেকট্রন জোড়টা কাছে থাকবে, তাহলে টানতে পারবে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বাড়বে। ওকে, তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, বাড়বে। শ্রেণী বরাবর কি হবে, শ্রেণী বরাবর আমরা যদি দেখি আকারটা কি হবে, বাড়ে। আকার যদি বাড়ে তাহলে আকার বড়। ওকে, এই আকারটাই তাহলে বড় হয়ে আছে। ওকে, এখানে নিউক্লিয়াস রয়েছে, এই একটা আছে, তাহলে এইখানেও আরো হয়তো কক্ষপথ রয়েছে, এইখানে আমাদের ইলেকট্রন জোড় রয়েছে, সেটাকে টানা দূরে রয়েছে, তাহলে দূরে কিন্তু অত দূরে কিন্তু টানতে পারবে না বা আকর্ষণ ক্ষমতাটা কমে যাবে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, ইলেকট্রন অ্যাক্টিভিটি কিন্তু কমে যাবে। আশা করি জিনিসগুলো তোমরা চিত্র সাহায্যে তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আমাদের পর্যায় বরাবর কমছে। তাহলে আমাদের লিথিয়াম আছে, তাহলে লিথিয়ামের থেকে লিথিয়ামের সব থেকে বেশি হবে। আচ্ছা হ্যাঁ, পর্যায় বরাবর কি হচ্ছে, আকার কমছে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে। লিথিয়ামের পরে বেরিলিয়াম বেশি, তারপর বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, এরকম ভাবে কিন্তু হবে। ওকে, তারপর ফ্লোরিন, এরকম ভাবে কিন্তু হবে। আমরা যদি 2 নম্বর পর্যায়ে দেখি, আর শ্রেণীর ক্ষেত্রে আমরা যদি দেখি, ধর আমাদের রয়েছে লিথিয়াম, লিথিয়ামের পর কে রয়েছে, লিথিয়ামের নিচে রয়েছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, এরকম ভাবে আছে। শ্রেণী বরাবর যত আমরা নিচে যাব, শ্রেণী বরাবর আমাদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কি হবে, তড়িৎ ঋণাত্মকতা শ্রেণী বরাবর কিন্তু কমে। তাহলে লিথিয়াম সব থেকে বেশি, ওকে, লিথিয়াম সব থেকে বেশি, নিচে কিন্তু কমছে। যদি আমরা হ্যালোজেনের কথাগুলো দেখি, হ্যালোজেন মানে গ্রুপ 17, গ্রুপ 17 আমাদের কি রয়েছে, গ্রুপ 17 রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরকম ভাবে কিন্তু আমাদের আছে। ওকে, এবার তড়িৎ ঋণাত্মকতা কি হবে, উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কমে, তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, ক্লোরিনের থেকেও ফ্লোরিনের বেশি। ওকে, তাহলে ফ্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হলো, অনেক সময় প্রশ্ন আসে যে হ্যালোজেন মৌলগুলোকে তড়িৎ ঋণাত্মকতার ক্রমে সাজাও। হলো, এবার আমরা জারণ বিজারণ ধর্ম দেখব। জারণ বিজারণ ধর্ম এবং ধাতব অধাতব ধর্ম, এটাও কিন্তু আমরা আলোচনা করব। ওকে, প্রথমে এই জারণ বিজারণটাই দেখি। জারণ বিজারণের কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। ওকে, জারণ বিজারণ কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, আমাদের ওই তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারগুলোতেও কাজে লাগবে। জারণ বিজারণ, জারণ, আচ্ছা জারণটা প্রথমে দেখি। জারণ মানে কি, জারণ মানে অক্সিজেনের কনসেপ্টটা বাদ দাও, কোনো জিনিসের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া, বা হাইড্রোজেন মতো তড়িৎ ধনাত্মক কোনো জিনিস বেরিয়ে যাওয়া, সেটা জারণ, সেগুলো এখন আর বলবো না। জারণ মানে হচ্ছে কোনো জিনিসের জারণ হওয়া মানে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া। লস অফ ইলেকট্রন মিন্স অক্সিডেশন, লস অফ ইলেকট্রন মিন্স অক্সিডেশন। ওকে, বেরিয়ে যাও, ইলেকট্রন বেরিয়ে যাও, লস হবে, বেরিয়ে যাবে, তাহলে ইলেকট্রন বেরিয়ে যায় কোনো জিনিস থেকে, সেটা হচ্ছে জারণ। কিন্তু আমরা আলোচনা করছি জারণ ধর্ম। জারণ ধর্ম মানে সে অন্যকে জারিত করবে, অন্যকে জারিত করবে, তাহলে নিজের কি হবে, উল্টো বিজারণ হবে। যদি বলি বিজারণ ধর্ম মানে সে অন্যজনকে কতটা বিজারিত করতে পারে, তাহলে অন্যজনকে বিজারিত করা মানে নিজের জারণ হওয়া। উল্টো হয় সব সময়, অন্যকে যা করে নিজের তার উল্টো হয়। যে জারণ, জারক, যে জারক, জারণ ধর্ম মানে জারক, তাহলে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। বিজারণ মানে, বিজারণ ধর্ম মানে বিজারক, অন্যকে বিজারিত করবে, নিজে জারণ হবে। তাহলে জারণ ধর্ম মানে অন্যকে, অন্যকে কি করবে, এখানে জারণ ধর্ম মানে অন্যকে
অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে। ওকে, অন্যকে জারিত করবে মানে অন্যজনের কাছ থেকে জোর জবরদস্তি করে, ঠিক আছে, একটু গুন্ডামি করে জোর জবরদস্তি করে অন্যজনের কাছ থেকে ইলেকট্রন বের করে নেবে। দে ভাই ইলেকট্রন বার কর, ঠিক আছে, এই ইলেকট্রন বার কর, ইলেকট্রন বার কর। তাহলে অন্যজনের কাছ থেকে ছিনতাই করবে ইলেকট্রন ছিনতাই করবে। অন্যকে জারিত করবে, অন্যজনের কাছ থেকে ইলেকট্রন বের করে ও নিজে নিয়ে নেবে, ইলেকট্রন ও নিজে নিয়ে নিল, তাই না? জারণ অন্যকে জারিত করে মানে কি, অন্যকে জারিত করে মানে তার অন্যজন ইলেকট্রন বের করে দেবে। তাহলে অন্যর ইলেকট্রন বের করে, কত বদমাশ দেখো, অন্যের ইলেকট্রন বের 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 করবে আর নিজে ইলেকট্রন গ্রহণ করবে। বাহ, কি সুন্দর হ্যান্ডরাইটিং আমার। নিজে ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, গ্রহণ মানে সে গ্রহণ হয়ে গেছে মনে হচ্ছে, নিজে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে জারণ ক্ষমতা মানে হচ্ছে যে মৌলগুলোর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। সোজা কথা, এই লাইনটা মনে রাখবো আমরা সব বুঝলাম। বোঝার পরে এটা ফোটাটা কোথায় যে আসতো, এইখানে নিজে ইলেকট্রন গ্রহণ করা, নিজে ইলেকট্রন যে যত বেশি গ্রহণ করতে পারবে মানে নিজের বিজারণ হবে, মানে অন্যকে জারিত করবে। তার মানে স্যার বুঝলাম, নিজে ইলেকট্রন যে যত বেশি গ্রহণ করতে পারবে তার জারণ ক্ষমতা তত বেশি। একদম ঠিক, যে যত বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার কিন্তু জারণ ক্ষমতা তত বেশি। ওকে, কোন মৌলের তাহলে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা যত বেশি তাহলে তার জারণ ধর্ম তত বেশি। ওকে, এবার আমরা যদি দেখি পর্যায় বরাবর কি হবে, পর্যায় বরাবর জারণ ক্ষমতা কি হবে। পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে জারণ ক্ষমতা বাড়বে না কমবে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে। আকার কমলে কি হবে, ডান দিকে কিন্তু ইলেকট্রন ওরা গ্রহণ করতে চাইবে না। ডান দিকে গেলে কিন্তু জারণ ক্ষমতা আমাদের বাড়বে, কিন্তু মানে সেগুলো ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে চাইবে। ওকে, ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে চাইবে, যেহেতু এখানে জারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা। ডান দিকে গেলে যেহেতু ছোট হচ্ছে আকার, তারা কিন্তু সহজে ইলেকট্রন নিতে পারবে, কাছে থাকবে ইলেকট্রন, তাহলে আসলে গাপ করে গিলে নেবে। ওকে, তাহলে ইলেকট্রনটা চাইছে। ওকে, প্লাস পজিটিভ, প্লাস আর মাইনাস, ওকে, বিপরীত মেরু, বুঝতে পারছো তোমরা নিশ্চয়। প্লাস মাইনাস অ্যাট্রাকশন। ওকে, প্লাসে বিকর্ষণ, ছেলেকে বলবে প্লাস, দুটোই ছেলে, দুটোই প্লাস, এই দুর্ভাগ কাছে নয়। ওকে, দুটো মেয়ে, দুটোই মাইনাস, বলবে রিপালশন, যাও দূরে বসো ভাই। ওকে, কোনো নোটস বলো, কোশ্চেন অ্যান্সার বলো, কোথায় পড়ছে সেগুলো অত ইনফরমেশন দেবে না। কিন্তু প্লাস মাইনাস যদি হয়ে যায় সব একদম পেটের কথা সমস্ত কিছু বলে দেবে। ওকে, কোথায় কি পড়ছে, নোটস অ্যাডিশনাল সব কিছু দিয়ে দেবে। তাহলে প্লাস মাইনাস, তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ হবে, ছোট যেহেতু আকর্ষণ করে নেবে। তাহলে পরমাণুর আকার কম, তাহলে আকর্ষণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে, মানে জারণ ক্ষমতা কি হবে, জারণ ক্ষমতা বাড়বে। ওকে, ডান দিকে জারণ ক্ষমতা বাড়লো। শ্রেণী বরাবর কি হবে, আচ্ছা জারণ ক্ষমতা বাড়ে মানে কি, তাহলে আমাদের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের পর থেকে দেখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিনের সব থেকে বেশি, 2 নম্বর পর্যায়ে সব থেকে এদিকে জারণ ক্ষমতা বেশি। শ্রেণী বরাবর আকার কি হয়, আকার হচ্ছে বাড়ে মানে দূরে রয়েছে, আকর্ষণ করতে পারবে না। কত দূরে কি হয়, কত দূরে থাকলে না, কাছে আসার দরকার হয়। তাহলে এখানে জারণ ক্ষমতা কি হবে, জারণ ক্ষমতা কমবে, দূরে আছে, মাইনাস দূরে আছে, টানতে পারবে না। ওকে, তাহলে নিচে গ্রুপ 17 কথা বলি, গ্রুপ 17 ফ্লোরিন আছে, তার নিচে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে নিচে আছে, নিচে কমবে, তাহলে সব থেকে উপরে যায় তার বেশি, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদিকে আকারটা বাড়ছে তাই জন্য কমছে, কমতে লাগলো। এর ফ্লোরিনের সব থেকে বেশি, জারণ ক্ষমতা ফ্লোরিনের সব থেকে বেশি। ওকে, এরপরে আমরা যদি বিজারণ ধর্ম বলি, বিজারণ ধর্ম তার ঠিক উল্টো। উল্টো মানে বিজারণ হচ্ছে নিজে এখানে ইলেকট্রন গ্রহণ করছিল, তাহলে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা, নিজের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা, নিজে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা। ওকে, বিজারণ ধর্ম অন্যকে বিজারিত করা মানে ইলেকট্রন দেবে, তাহলে নিজের ইলেকট্রন জোর জবরদস্তি তাকে দিয়ে দেবে, মানে দাতা, এই হচ্ছে দাতা। এখানে জোর করে ছিনতাই করে নিচ্ছিল, অন্যজন ইলেকট্রন ছিনতাই করে নিজে নিচ্ছিল। আর এখানে বিজারণ হচ্ছে ও খুব ভালো মানুষ, দাতা, ও নিজের ইলেকট্রন নিজে থেকে বার করে নিয়ে ওকে হাতে তুলে দেবে যে নাও ভাই
আমার ইলেকট্রন দরকার নেই, আমার ইলেকট্রন তুমি নাও, আমি ইলেকট্রন পছন্দ করি না, আমার ইলেকট্রনটা তুমি নিয়ে নাও। সেটা হচ্ছে বিজারণ ধর্ম, মানে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা, বর্জন করে অন্যজনকে দেবে, এই মৌল অন্যজনকে হয়তো দেবে। ওকে, তাহলে সেটা কি হবে, পর্যায় বরাবর কি হবে, পর্যায় 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 বরাবর আমাদের কি হবে, উল্টো হবে। জারণ যা তার উল্টো হবে। জারণের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, জারণের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে জারণ ক্ষমতা বাড়ছিল পর্যায় বরাবর, তাহলে বিজারণ ক্ষমতা কি হবে, বিজারণ ক্ষমতা কিন্তু বিজারণ ক্ষমতা কমবে, বিজারণ ক্ষমতা কমবে। যেহেতু ডান দিকে আকার ছোট হচ্ছে, আকার ছোট হচ্ছে, তাহলে ওই ইলেকট্রনটা আরো ছাড়তে কাছে কাছে বলো না, আমার এত কাছে ইলেকট্রন রয়েছে আমি ছাড়বো না, আকর্ষণ বেশি, কাছে রয়েছে সহজে ছাড়তে চাইবে না, তাই না, দয়া মায়া ভালোবাসা প্রচুর বেড়ে গেছে, কাছে আছে তো ছাড়তে চাইবে না, ছাড়তে চাইবে না মানে বিজারণ ক্ষমতা কমে গেল। ওকে, শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর কি হবে, শ্রেণী বরাবর আকার বড় হচ্ছে, দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে মানে বলবে ভাই এত দূরে আছে ভাই ছেড়ে দিই, এত দূরে আছে লং ডিস্টেন্স রিলেশনশিপ ছেড়ে দিই, ইলেকট্রন বাদ দিয়ে দিই, তাহলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, তাহলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছি মানে বিজারণ ক্ষমতা কি হবে, বলবে ভাই ইলেকট্রন আমার দরকার নাই, আমি অনেক দূরে রয়েছে, বেড়ে যাও, ছেড়ে দাও, ছেড়ে দেওয়া মানে ইলেকট্রন বর্জন, নিজে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে বিজারণ ক্ষমতা কি হবে, বাড়বে। এইখানে ফ্লোরিনেটটা কি হয়ে যাবে, এখানে উল্টো হয়ে যাবে, যত নিচে যাব বিজারণ ক্ষমতা কি হবে, বাড়বে, যত নিচে যাব তত বাড়বে। আর এখানে লিথিয়াম, লিথিয়াম থেকে কি হবে, লিথিয়ামের থেকে এখানে বেরিলিয়াম বাড়বে, সরি বাড়বে বলছে, এদিকে তো কমছে, কমছে মানে, কমছে মানে কি হচ্ছে, এখানে এর সব থেকে বেশি, আর এখানে নিচে যে আছে তার সব থেকে বেশি। ধরো তোমাকে বলেছে যে লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বোরন, ফ্লুরিন, ওকে 1 2 3 4 5 লিথিয়াম, হয়তো বেরিলিয়ামও দিয়েছে। তোমাকে বলেছে যে এই মৌলগুলোকে তুমি বিজারণ ধর্মের ক্রমে সাজাও, বিজারণ ধর্ম, তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে এই যে মৌলগুলো আছে সেগুলো 2 নম্বর পর্যায়ে, তাহলে প্রথমে আমরা পর্যায় বরাবর মৌলগুলোকে প্রথমে সাজাবো। লিথিয়াম আছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ওকে এরকম ভাবে আমাদের মৌলগুলো আছে। পর্যায় বরাবর আমাদের বলেছে বিজারণ ধর্ম, পর্যায় বরাবর বিজারণ ধর্ম কমে, তাহলে কমে মানে লিথিয়াম সব থেকে বেশি, যত ডান দিকে যাবে তত কমবে, তাহলে লিথিয়াম সব থেকে বেশি, যত ডান দিকে যাবো কমবে, ফ্লোরিনের থেকে অক্সিজেন বেশি, তার থেকে নাইট্রোজেন বেশি, তার থেকে কার্বন বেশি, এরকম ভাবে লিথিয়ামের সব থেকে বেশি হয়ে গেল। এবার তোমাকে দিয়েছে হয়তো বিজারণ ধর্ম বের করার জন্য, হয়তো তোমাকে দিয়েছে পটাশিয়াম, এটা একটা কোশ্চেন ছিল, হয়তো তোমাকে দিয়েছে পটাশিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, এগুলোকে বিজারণ ধর্মের ক্রমে সাজাও। আমরা দেখতে পাচ্ছি এটা 1 নম্বর গ্রুপে রয়েছে, কে, লিথিয়াম থাকে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাই না, আমরা বলেছিলাম এখানে হাই, তাহলে হাই লিনা কি রুবির কাজিন ফ্রেন্ড, এরকম বলেছিলাম তাই না, আমরা ট্রিক বলেছিলাম, হাই লিনা কি রুবির কাজিন ফ্রেন্ড, এরকম ভাবে বলেছিলাম। ট্রিক্সের আমরা অলরেডি আগের ক্লাসে দিয়েছি, যারা চাইছো আলাদা করে আমি ট্রিক্সের ভিডিও দিয়ে দেবো। নিচে বিজারণ ধর্ম কি হয়, নিচে বিজারণ ধর্ম কিন্তু বাড়ে, তাহলে যত নিচে যাব তত কিন্তু বাড়বে, মানে লিথিয়ামের পরে সোডিয়ামের আরো বেশি, তারপরে পটাশিয়াম আরো বেশি, তারপর রুবিডিয়ামের আরো বেশি, তারপর সিজিয়ামের আরো বেশি কিন্তু হবে। ওকে, সিজিয়ামের কিন্তু আমাদের কি হবে, আরো আরো কিন্তু বেশি হবে। এবার যদি আমাদের বলে ধাতব ধর্ম, ধাতব, ধাতব ধর্ম, ধাতব ধর্ম কি হয়, আমরা পর্যায় শ্রেণীর বাম দিকে মেটাল পাই, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সন্ধিগত মৌল, তারপর ধীরে ধীরে ধাতু গল্প অধাতুগুলো শুরু হয়। তাহলে পর্যায় বরাবর, পর্যায় বরাবর ধাতব ধর্ম কি হয়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমে, তাহলে ধাতব ধর্ম কি হবে, কমে। আর শ্রেণী বরাবর কি হবে, শ্রেণী বরাবর যত নিচে যাব ভারী ধাতুগুলো কিন্তু নিচে থাকে, শ্রেণী বরাবর নিচের দিকে মানে ধরো এই যে নিচের দিকে, নিচের দিকে কে রয়েছে, এই নিচের দিকে যেটা রয়েছে আমাদের সিজিয়াম, যত আমরা যাবেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, নিচে গেলে ধাতব ধর্ম কিন্তু বাড়ে। ওকে, নিচে কিন্তু ধাতব ধর্ম বাড়ে। অধাতব ধর্ম যদি বলি আমরা, অধাতব ধর্ম, অধাতব ধর্ম উল্টো হবে, ধাতব উল্টো, তাহলে পর্যায় বরাবর কি হবে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ডান দিকে আমরা অধাতুগুলো পাই, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, এগুলো সব অধাতু, তাহলে পর্যায় বরাবর অধাতব ধর্ম বাড়ে। আর শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর অধাতব ধর্ম কমে, তাহলে এরকম ভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এই ছিল পর্যায় শ্রেণীর ক্লাস, পুরো ক্লাস আমাদের পর্যায় শ্রেণীর চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা যখন চাইবে তোমাদের প্রশ্ন উত্তরের জন্য কিছু কিছু আলাদাভাবে প্রশ্ন দেয়, ওকে বিভিন্ন রকম মৌল দিয়ে দিল, সেগুলো থেকে ওই বিভিন্ন ধরনের মানে ব্যাখ্যামূলক প্রশ্ন বা কতটা বুঝতে পেরেছো সেই অনুযায়ী জ্ঞানমূলক কিছু প্রশ্ন হতে পারে, বা আমাদের অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়, সেগুলো আমরা সলভ করব। ওকে, যারা আগে দুটো ক্লাস দেখনি অবশ্যই দেখে নিও, তাহলে এই 3টে ক্লাসে আমরা পর্যায় শ্রেণী কমপ্লিট করলাম। 3টে ক্লাস যদি ভালো করে দেখা থাকে, ভালো করে যদি তোমরা বুঝেছো, ক্লাসগুলো মনোযোগ সহকারে যদি দেখেছো বা শুনেছো, তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। ওকে,
ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যেহেতু তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে, তাই অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে নিও। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।